আপনারা রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলায়। দেখে নেব আজকের এক্সক্লুসিভ বাছাই করা সেরা খবরগুলো। পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে। জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। একটি কাজ করতে হবে, নতুন এসে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন নিয়মিত খবরগুলি দেখবার জন্য সবার প্রথমে। ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক, ইরানের পাশে দাঁড়ালো ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। 2016 সালে উরি হামলার পর ভারতীয় সেনার পাল্টা মার আজও ভুলতে পারেনি পাকিস্তান। সেই ঘটনার কথা মনে করিয়ে ফের পাকিস্তানের জেহাদি ডেরায় এবার মিসাইল এবং ড্রোন হামলা চালালো ইরান। এহেন ডামাডোলে বন্ধু তেহরান অর্থাৎ ইরানের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের কথায় অনেক সময় আত্মরক্ষায় এহেন পদক্ষেপ জরুরি হয়ে পড়ে রাষ্ট্রগুলির, এটা আমরা বুঝি। বিশ্লেষকদের মতে ইরানের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে একহাত নিয়েছে ভারত। ইসলামাবাদ যে সন্ত্রাসের মদতদাতা সেই কথা ইঙ্গিতে আবারও স্পষ্ট করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার ইরানের ড্রোন হামলা প্রসঙ্গে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা পাকিস্তান এবং ইরানের বিষয়, তবে সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলে ভারত। অনেক সময় আত্মরক্ষায় এহেন পদক্ষেপ করে রাষ্ট্রগুলো, এটা আমরা বুঝি। উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল আদলের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরানের এলিট রেভলিউশনারি গার্ড। পাকিস্তানের সেই জায়গায় সেই জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে এহেন হামলার ফলাফল ভয়াবহ হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তান। তাদের দাবি, ইরানের মিসাইল হানায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেন, পাকিস্তানের জমিতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছি আমরা। অপরদিকে আরও একটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। গুরু গোবিন্দ সিংয়ের আবির্ভাব দিবসে ছুটি ঘোষণা রাজ্যের। গুরু গোবিন্দ সিংয়ের আবির্ভাব দিবসে শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি জানান, গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পুরব উপলক্ষে সেকশনাল ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন বোর্ড, কর্পোরেশনে কর্মরত মানুষজন। শিখ সম্প্রদায়ভুক্ত মানুষদের পাশে রাজ্য সরকার সর্বত্রভাবে আছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। শীঘ্রই 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বিমার 102 কোটি টাকা। শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় মোট 102 কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্প। তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ প্রাকৃতিক অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে ওই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। কৃষকদের হয়ে ওই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। সূত্রের খবর, 2023 সালের খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় 11 লক্ষ কৃষক। প্রসঙ্গত, একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকা। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠাতে চলেছে বলে জানাচ্ছে প্রশাসনিক মহল। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ ফিরিয়ে দিলেন লালু প্রসাদ যাদব, যাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার। রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে আগেই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম নেতা লালু প্রসাদ যাদবও 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন। আরজেডি প্রধান জানিয়েছেন, তাকে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে যাবেন না। ইন্ডিয়া জোটের আরও 2 নেতা, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও জানিয়েছেন তারা রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না।
তারা পরে কোনোদিন মন্দিরে যাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষের তরফে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে জানতে পেরেছেন, তবে তা এখনও তার কাছে পৌঁছয়নি। কেজরিওয়াল জানান তিনি অযোধ্যায় যেতে চান, কিন্তু 22 জানুয়ারির পরে কোনোদিন তিনি সপরিবারে সেখানে যাবেন। অপরদিকে আধার কার্ড নিয়ে এসেছে একটি বড় ঘোষণা আধার কর্তৃপক্ষের তরফ থেকে। এবার থেকে আর জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য হবে না আধার কার্ড। সাধারণ মানুষের জন্ম তারিখের প্রমাণ হিসেবে আর গ্রাহ্য হবে না আধার কার্ড, সাবা জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ বহুল ক্ষেত্রে আধারকে জন্ম তারিখের নথি হিসেবে নেওয়ার যে নিয়ম চালু রয়েছে সেটা বন্ধ হয়ে গেল পুরোপুরি। সংস্থাগুলির কাছে এই নির্দেশ ইতিমধ্যে পৌঁছে দিয়েছে আধার কর্তৃপক্ষ। আধারের প্রত্যেকটি আঞ্চলিক অফিসকেও গত মাসেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। কেন জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার গ্রহণযোগ্য নয়? ইউআইডিআই জানিয়েছে কোনো ব্যক্তি আধার নথিভুক্তিতে অংশ নেওয়ার সময় তার ডেমোগ্রাফিক বায়োমেট্রিক তথ্য দেন, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন তার জন্ম বা ঠিকানা সংক্রান্ত তথ্য দেন, তেমনি তার মুখের ছবি, আঙুলের ছাপ, চোখের মনির ছবি নেওয়া হয়। এগুলি ওই ব্যক্তিকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার জন্ম তারিখ সংক্রান্ত যে তথ্য দেন সেটাই গ্রহণ করা হয়। এক্ষেত্রে অবশ্য প্রমাণ সাপেক্ষে নথি জমা করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। কোন কোন নথিকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মান্যতা দেওয়া হবে তাও ঠিক করে দিয়েছে আধার কর্তৃপক্ষ নিজেই। তবু তাদের দাবি আধারে থাকা জন্ম তারিখই যে সত্য তা বলার দায় আধার কর্তৃপক্ষের নেই। পাশাপাশি তারা স্পষ্ট জানিয়েছে যাচাইকরণের মাধ্যমে আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু তা কোনোভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়। নাগরিকদের একাংশের বক্তব্য তাদের অনেকের বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আধারের জন্ম তারিখকেই তারা বিভিন্ন ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহার করে আসছেন। এবার তারা পড়বেন সমস্যায়। এমনকি ভোটার কার্ডের ক্ষেত্রেও আধারের জন্ম তারিখের নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের সমস্যার সমাধান কীভাবে হবে সেটাই প্রশ্ন আমজনতার। আপনি এবার থেকে জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডকে আর কোথাও ব্যবহার করতে পারবেন না, এমনটাই জানাচ্ছে আধার কর্তৃপক্ষ। গাফিলতি দেখলেই সোজা টার্মিনেট, সরকারি কর্মচারীদের কড়া হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন একদল সরকারি কর্মচারী। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া বার্তা ইতিমধ্যে দিয়ে রেখেছেন, যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেননি এতদিন। তবে বুধবার নবান্ন থেকে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে রাখলেন মমতা ব্যানার্জি। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে বা অসহযোগিতা করলে কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। পরিষেবা আটকে রাখার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমি এ ব্যাপারে খুব কড়া, রাফ অ্যান্ড টাফ। কেউ অসহযোগিতা করলে সেকশন 56 মোতাবেক সোজা টার্মিনেট করে দিন, তারপর আমি দেখে নেব। দুর্নীতিতে জড়ালেও রেহাই মিলবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্যে সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ থেকে বঞ্চিত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বিরাট জায়গায় পৌঁছেছে। সেই জায়গায় নিজের ন্যায্য দাবিতে আন্দোলন করছেন কিছু সরকারি কর্মচারী। তাদেরকেই হুঁশিয়ারি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, আগামীকাল পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। জাঁকিয়ে ঠান্ডা বাংলা জুড়ে, জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট। এর মাঝে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে আগামী 3 দিন উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ইতিমধ্যে দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকার 2-1টি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। অপরদিকে 18 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌসেনা। 1 মাসে 3 বার জলসীমা অতিক্রম করবার অপরাধে 18 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌসেনা। তাদের ট্রলারগুলিকেও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্বের মান্নারে। 8 জনকেই মান্নারের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত রবিবার 10 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌসেনা। তার আগে শনিবার আরও 12 জন মৎস্যজীবীকেও জলসীমা অতিক্রম করবার অপরাধে গ্রেপ্তার করা হয়। সকলেরই ট্রলারগুলিকে আটক করা হয়েছে। মৎস্যজীবীদের প্রসঙ্গে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার একটি চুক্তি সই করা হয়েছে, কিন্তু তারপরও শ্রীলঙ্কার নৌসেনা ভারতীয় ট্রলার দেখে তাদের দিকে গুলি ছুড়ছে বলে অভিযোগ উঠছে। বিগত বছরেও 240 জন ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেপ্তার হয়েছিল। ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা শুরু হয়েছে।